আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 এই ইউটিউব চ্যানেলটিতে। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে থাকবেন। এবং আপনারা জানেন আমাদের বিভিন্ন ধরনের ভর্তি ঘটনা আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো আপনারা যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্কে যেয়ে আপনার ঘটনাটা দিতে পারেন, আমরা ঘটনাটা পুরো শোনাবো। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, একটা ঘটনাটা হচ্ছে যে বিয়ে বাড়ির ভূত নিয়ে। যে ঘটনাটা খুব ইন্টারেস্টিং আছে, সেটা বিয়ে বাড়ির ভূত। বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্ন ভর্তি ঘটনা ঘটে থাকে। এরকম একটা ভর্তি ঘটনা, যে ঘটনাটা খুবই মানে আশ্চর্যজনক ঘটনা এবং একই সাথে একটা রোমাঞ্চকর ঘটনা। সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনি এরকম ঘটনা পেতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো অবশ্যই করতে হবে। যাই হোক, বেশি কথা না বলে চলুন আমরা ঘটনার দিকে চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি, পড়ে শোনাচ্ছি। অতি প্রাকৃত কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্ব বিশ্বাস করা খানিকটা শক্তি বটে, কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজই যে ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কিনা, তবু ওই ভয়ঙ্কর সত্য ঘটনা সকলকে অবগত করার জন্য একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। যাই হোক, ঘটনা চলে যাবে। বলে রাখা ভালো, ঘটনা হচ্ছে আমাদের বরিশালের বগুড়া জেলায় আর কি। তো যাই হোক, কথাটা নামে আমরা চলে যাই ঘটনা দিকে। ঘটনা 2012 সালে বরিশালের বগুড়া জেলায় বসবাসরত আমার খালতো বোন শান্তির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বগুড়ার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে। রেওয়াজ মতো সেবারও এটাই করা হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনটির ক্ষুদ্র দূরত্ব ছিল। হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকলেই উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়ে বাড়ির সকলে ঠিক করলো গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কীরকম চলছে তা পরখ করে দেখে আসবে। যেই বাবা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর মাইক্রোতে রওনা হয়ে গেল সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তালগাছ ছিল। তার আশেপাশেও সামনে পেছনে জায়গাগুলো ছিল জঙ্গল প্রকৃতির আর ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। মাইক্রো ড্রাইভারকে ছোট মামা আগেই বিদায় দিয়েছিল। বাড়ি কাছে হওয়ার কারণে সকালে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করছিল। তো যথারীতিতেই সকলে ধীরগতিতে হাঁটছিল। হইচই করে আসার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না। চারদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধ বিরাজমান ছিল। সবাই নিচু আওয়াজে গল্পগুজব বিভোর ছিল এবং আস্তে আস্তে হেঁটে আসছিল। ঘাস পুকুরের কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখলো তা বিশ্বাস করার মতো ছিল না। প্রায় 7 হাত দূরত্বে 12 থেকে 13 বছর বয়সী সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত একদম হুবহু একই পোশাকের, একই আকৃতির এবং একই গড়নের 10 থেকে 12টা ছেলে তাদের দিক থেকে পেছনে ফিরে উল্টো দিক দিয়ে পায়ে হাঁটছে। তারা দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছোট ছেলেদের আসার কোনো প্রশ্নই ওঠে না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারলো যে এগুলো মানুষ নয়। তারা এটা দেখে ভয়ে জমে গেল, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তারপর পেছন দিকে ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারবে না। আমার একটা খালতো ভাই ও ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারে বরাবরই মাত্রা অতিরিক্ত কৌতূহল ছিল। ও সাহস করেই পেছনে তাকালো, কিন্তু আর কিছু দেখতে পেল না। এতক্ষণে যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায় নেই। ওইগুলো মানুষ হলে কোনোদিন এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারত না। যাই হোক, ও সকলে আশ্বস্ত করলো যে সামনে আর কিছু নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু তৎক্ষণাৎ সামনের ঘাসপুকুরের বিপরীত পাড়ে প্রচুর পরিমাণে বাতাস বইতে শুরু করলো। তালগাছের গাছগুলো এমনভাবে নড়ছিল যেন দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতেই সবাই পড়তে দৌড়াতে লাগলো। দূরে বাড়ি ফিরল। বাড়ির অন্য সদস্যদের তারা ঘটনাটা খুলে বলল।
বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনেক ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে না পাওয়া গেল। ফোন করা হলো কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে রাস্তার ওই পাশে এই পাশে কোনো জায়গায় খুঁজে পেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়িতে ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে। ওদিকে আমার আরেকজন কাজিন সিফাত ভাইয়ার ওপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। ওকে সারা রাত মিলাতনই থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্দর যেতে হয়েছিল। বন্দর যাওয়ার মেইন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না। তাই পুলিশি ঝামেলা এড়ানোর জন্য ভাইয়া বাইক নিয়ে খেতে রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতেই হঠাৎ ঘরের গাদ্দার পাশে মানুষের দুটো পা দেখতে পাচ্ছিল। ভাইয়া ভয়ে ভয়ে কাছে এগোলো। ঘরের গাদার পেছনে মানুষটা মুখ গোজা ছিল। ঘর সরিয়ে ভাইয়া যা দেখলো তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। অনেক ভাইয়াকে জ্ঞান শূন্য অবস্থায় দিয়ে আবিষ্কার করলেন আমাদের সিফাত ভাইয়া। ওকে পিঠে এইভাবে রেখে গেছে কেউ। ভাইয়ার বাসায় ফোন করে খবর দিল। অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে ওর সমস্ত শরীরে রক্ত জমাটের কালো কালো দাগ এবং খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে। এরপর ওকে সবাই জিজ্ঞাসা করে রাতে ওর কী হয়েছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর আসে। প্রায় 5 দিন পর ওর জ্বর নামে, কিন্তু হাত পা অবশ্যই পুরো প্যারালাইসের মতো অবস্থা হয়ে যাচ্ছিল। ভাইয়ার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞাসা করার পর কোনোদিন একটিবারের জন্য সে রাতে ঘটনা তিনি মুখ করে বলতে পারেননি। সে রাতের পর থেকে কিছুদিন পর ভাইয়াকে রাতে একা কথা বলতে দেখা যেত। আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখে এবং চিৎকার চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায়ই এরকম হতো। এখন অনেক কমে গেছে, তবে এখনও ভাইয়া মাঝে মধ্যে রাতে একা একা কথা বলে। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনো দিন কারো বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনের পথে পা বাড়াবে না। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন বল থাকলো না। বিগত বছরই আমরা সবাই আমার মামতো বোনের বিয়েতে রাতে মিলনায়তনে গিয়েছি এবং রাত 1:45 এই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি এসে ফিরেছি। এবার আর কোনো ভর্তি ঘটনা হয়নি। কিন্তু যে রাত্রে অনেক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে একটা বড় রহস্য। এই বলে তিনি ঘটনাটা শেষ করেন। আসলে ঘটনাটা হচ্ছে যে বিয়ে বাড়িতে ওই ক্লাবের অনুষ্ঠান দেখতে যায় তিনি লক্ষ্য করলেন যে তার আসলে ভৌতিক কিছু কারিকুলাম দেখলেন, এবং কারিকুলাম দেখার পরে যে তিনি অনেক ভাইয়া যে জানলাম অনেক ভাই ছিল আর কি, উনি আসলে সবাই ভয় পাওয়ার পরও কিছু না থাকলে আবার অনেক ভাই সাহস করে পিছিয়ে তাকায়, যার কারণে মেবি এই অবয়বগুলো খেপে যায় এবং তাকে মানুষ কী বলবো একবারে নির্দয়ভাবে তাকে তারপর অত্যাচার চালানো হয় এবং তাকে খেতে ফালিয়ে দেওয়া হয় শেষমেশ পরে তার ভাই তাকে। আসলে এই ঘটনাটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ বিয়েবাড়ির মতো একটা আনন্দ উৎসবের জায়গায় যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে এটা অবশ্যই অবাঞ্ছিত একটা ঘটনা, এবং এই ঘটনাটা খুবই মজাদার ছিল, খুবই রোমাঞ্চকর এরকম টাইপের ঘটনা ছিল। তো যাই হোক, এই বলে 3টা ঘটনা শেষ করেন। এবং আপনার যদি কোনো ঘটনা পাঠানোর থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লিঙ্কে যে ক্লিক করে ইনবক্স করে পাঠাতে পারেন। আপনার ঘটনা আমরা অবশ্যই করে শোনাবো। আজকে এটি পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ঘটনা শোনার জন্য, এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই তো আর কি, সবাই বাসা থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।